আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এনসিপি যেটিকে কিংস পার্টি বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ মদদে এই দলটি গঠিত হয়েছে বলে সর্বমহলে আলোচিত হয়। আবার যারা এই দলের কর্তা ব্যক্তি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছেন, একথা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি স্বীকার করেন। তারপর রাজপথে এই দলটি কিংস পার্টি হিসেবে যেভাবে পরিচিত, একই সঙ্গে এই সরকারের কয়েক কর্তা ব্যক্তি তারা এখনও সরকারের মধ্যে রয়েছেন। অনেকে সন্দেহ করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত এই ছাত্রদের ঘাড়ে ভর করে তিনি রাজনীতির মাঠ গোছাচ্ছেন এবং সেখানে বিশ্বমানের রাজনীতির যে খেলাধুলা, সেই খেলাধুলা চলছে এবং চলতে থাকবে। এবং সেই খেলাধুলার একটি পর্যায়ে এসে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে দেশের জনপ্রিয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির, আওয়ামী লীগের, জামাতের, এদের একটা বিরাট অংশকে মোবিলাইজ করা হবে এবং সেই মোবিলাইজ করে এনসিপির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে আনা হবে বা তারা নির্বাচিত হয়ে আসবেন। আর এই কাজ করার জন্য আওয়ামী লীগের যে অধিক্ষেত্র সেটা রেডি হয়ে আছে। অর্থাৎ আওয়ামী লীগের মূল ধারার যে সকল শক্তিশালী নেতৃবৃন্দ ছিলেন তারা পলাতক। বাংলাদেশে যে সকল জনপ্রিয় নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান যারা আছেন, পৌরসভার মেয়র যারা আছেন এবং গত নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, যাদের ক্লিন ইমেজ রয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে যোগাযোগ, এ খবর পাওয়া যাচ্ছে। এখন তাদেরকে কি আওয়ামী লীগের ব্যানারে আনা হবে নাকি এনসিপির ব্যানারে আনা হবে নাকি স্বতন্ত্র আনা হবে, এটা নির্ভর করবে রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি কোন দিকে যায়। দ্বিতীয়ত, বিএনপিকে যেভাবে পচানোর দরকার, গত 1 বছর ধরে বিএনপি নিজে যেভাবে পচেছে, আর বিএনপির যারা প্রতিপক্ষ তারাও বিএনপিকে ছলে বলে কৌশলে তারা যতটা সম্ভব পচিয়েছে। এর ফলে বিএনপির যে সকল ভদ্রলোক, ক্লিন ইমেজের যে সকল জনপ্রিয় প্রার্থী রয়েছেন, তারা এই চাঁদাবাজির যে মহোৎসব, সন্ত্রাসের যে মহোৎসব, দখলবাজির যে মহোৎসব, এই মহোৎসবে তারা জড়িত হয়নি। ফলে আগামীতে যখন একটা অপারেশন ক্লিন হার্ট খুব দ্রুত চালু হবে এবং সারা বাংলাদেশ থেকে যদি 10 থেকে 12,000 এরকম চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করা হয়, বিএনপির সবাই যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারপরে যারা সেই চাঁদাবাজিকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক প্রাধান্য, কমিটি বিজনেস বা কমিটি ব্যবসা, এই কাজগুলো গত 1 বছর যাবৎ করে আসছেন, তারা অনেকে গ্রেপ্তার হবেন, অনেকে দৌড়ে পালাবেন। ঠিক সেই সময়টিতে নির্বাচনে বিএনপিকে যদি আসে বিএনপি, তাহলে ওই যে সৎ এবং ভদ্র প্রার্থী তাদেরকে তারা পাবে না। বিএনপি যে সকল প্রার্থী দেবে তারা খুব দুর্বল হবে। আর অন্যদিকে বিএনপির যে জনপ্রিয় প্রার্থীগুলো, তাদেরকে যদি এনসিপি পিক আপ করে বা পিক আপ করবে বা আলটিমেটলি অনেকের সাথে এনসিপির যে যোগাযোগ, এটা হয়তো হয়ে গেছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তারা অনেকে বিএনপির নাম নিয়ে এলাকাতে কাজ করছে, অনেকে নীরব রাখছে নিজেদেরকে, অনেকে চুপচাপ বসে আছে, কিন্তু তলে তলে এই কাজগুলো গুছিয়ে আনা হচ্ছে। তো এরকম একটি অবস্থায় যদি নির্বাচন হয়, সেটা এপ্রিলে হোক, ফেব্রুয়ারি মাসে হোক 2026-এ, কিংবা ডিসেম্বর মাসে হোক 2025 সনে, চলতি বছর, কিংবা ধরুন 3 বছর পরে হোক, বোঝার চেষ্টা করুন যে সরকার তার প্রতিটি কর্ম খুবই সুকৌশলে এমনভাবে তারা এগিয়ে নিচ্ছে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সব বিতর্কের ঊর্ধ্বে থাকছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের সম্পৃক্ততা করা হচ্ছে বা তাদেরকে কালার্ট করার চেষ্টা করা হচ্ছে, সেই এনসিপি, তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে গেছে। এটা কৃত্রিম হতে পারে এবং এটা সাজানো হতে পারে, অথবা এটা রিয়েলিটিও হতে পারে। এনিওয়ে, তো এনসিপির
যে কিংস পার্টি, সেখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা ইতিমধ্যেই গণধিকৃত হয়েছেন, বিতর্কিত হয়েছেন দলের ভিতরে এবং দলের বাইরে। তো তাদের বাইরে যে কজন লোক আমি ব্যক্তিগতভাবে যাদেরকে আমার ভালো লাগে, যেমন দেখা গেল নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তাসনিম জারা, নিঃসন্দেহে তারা অন্য যে কোনো বাংলাদেশের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন এদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। এটা বিএনপি নয়, এটা অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল। মানে সেখানে আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু যে সমস্ত লোক ক্যান্টনমেন্টে গিয়েছিল, যে সমস্ত লোক ছোট ছোট রাজনৈতিক দল, মূলত অনেকে চুপচাপ থাকে, অনেকে ভদ্র বেশে থাকে, অনেকে মিসকে শয়তানের মতো হাসাহাসি করে, এদের শয়তানি বোঝা যায় না, কিন্তু তারা চাঁদাবাজি করে, দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করে। অনেকে শেখ হাসিনার জমানায় ডিজিএফআইয়ের পয়সায় চলতো, তারা এনএসআইয়ের পয়সায় চলতো, বড় বড় ব্যবসায়ীদের পয়সায় চলতো, অনেকের কাছ থেকে তারা এস আলমের টাকায় অনেক রাজনৈতিক দল বাংলাদেশে চলতো। তো সে সকল রাজনৈতিক দলের যে মিসকে শয়তানগুলো রয়েছে, সেই মিসকে শয়তানের যে চরিত্র, তাদের যে রেপুটেশন, ব্যাড রেপুটেশন, সেই তুলনায় আমি যে কয়জন লোকের নাম বললাম, সার্জিস, হাসনাত, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি, আর একজন আছেন আক্তার, আমি তো তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কোথাও চাঁদাবাজির কোনো অভিযোগ পাইনি। আমি তাদের অনেক কথা আপনার অপছন্দ হতে পারে, হাসনাত আঙ্গুল ঝুলিয়ে কথা বলে, আপনার কাছে মনে হতে পারে যে এটা এভাবে তার বলা ঠিক হচ্ছে না। নাসিরুদ্দিন পাটোয়ারির অনেক কথা আপনার ভালো না লাগতে পারে, আপনি তাকে ডার্বি বলে গালি দিতে পারেন, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কোথাও থেকে চাঁদাবাজি করেছে, হাসনাত চাঁদাবাজি করেছে, করে বাড়িতে এটা মানে করেছে, বা হাঁসের মাংস খেয়েছে, ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে, আমি শুনিনি এখন পর্যন্ত। বরং এই সময়টিতে তারা যে সকল কথাবার্তা বলছে, এ সকল কথাই বাংলায় সেই পাকিস্তান জমানা থেকে কেউ বলেনি। এমনকি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার জবানও এই ধরনের কথা নাই। সরাসরি মানে পাকিস্তানের ইমরান খান যে সাহস দেখিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে, এখন এই কয়েকজন লোক, এমনি কি এই যে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এখন ফুয়াদের কি হবে আমি জানি না, কিন্তু ফুয়াদ যে কথাগুলো বলছে, যে হুমকিগুলো দিচ্ছে, যে নির্ভীক সত্যগুলো তুলে ধরেছে, যে জায়গাতেগুলোতে আঘাত করেছে, ওই জায়গাগুলোতে আঘাত করার মতো শক্তি সামর্থ্য আমার কোনোদিন হয়নি, আর হবেও না ভবিষ্যতে। অন্য মানুষের কথা আমি কি বলবো, কিন্তু ফুয়াদকে আপনি কিভাবে বলবেন? ফুয়াদ কি বলেন তো? আজ পর্যন্ত কার কাছে দুটো পয়সা ঘুষ খেয়েছে? কোনো একটা পদ পদবীর কাছে সে গিয়েছে, এখন তার কথা আপনার অপছন্দ হতে পারে, সে হাত ঝুলিয়ে কথা বলে, কথা বলতে গিয়ে রাগে তার চোখ গোল গোল হয়ে যায়, কিন্তু আপনি তার কথার যুক্তি তো অস্বীকার করতে পারবেন না। তদ্রুপ এনসিপিতে যে অন্তত 1 ডজন নেতা রয়েছেন, এমনকি এনসিপির যে নাহিদ, এখন নাহিদের বাবাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তার বাবার হাঁটা চলা, চাল চলন, কথাবার্তা, অনেক বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু নাহিদ সম্পর্কে ব্যক্তিগতভাবে সে ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, আমার কাছে আমি এই ধরনের কোনো কথাবার্তা শুনিনি। তার একটা এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, কিন্তু নাহিদ সম্পর্কে এখন পর্যন্ত আসেনি। এটাই হলো বাস্তবতা। তো এখন এই যে রাজপথের লড়াকু এনসিপির যারা সৈনিক, তাদের পিছনের শক্তিটা কি? সেটা কি সেনাবাহিনী? সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস? সেটা কি দেশপ্রেম? সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র? সেটা কি আইএসআই? সেটা কি জামাত? এটা বলতে পারবো না, কিন্তু তারা যে সাহস দেখাচ্ছেন, যে শক্তি দেখাচ্ছেন, যে নির্ভীক যে কথাগুলো বলছেন, এটা এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ করেনি, কেউ বলেনি, সরাসরি ডাইরেক্ট। তো সেই দিক থেকে আমরা বিভিন্ন সময় যারা এই এনসিপিকে কিংস পার্টি হিসেবে ট্যাগ দিয়েছি, হাসনাত সার্জিসদেরকে আমরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পোষ্য বলার চেষ্টা করেছি, তো সেক্ষেত্রে সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা বলেছেন, ডিজিএফআই নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা বলেছেন, বিএনপির সালাউদ্দিন সাহেবকে নিয়ে, বিএনপির চাঁদাবাজি নিয়ে
এমনকি তারেক রহমান সাহেবকে নিয়ে তারা যে কথাগুলো বলেছেন, এই কথা চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি এখন পর্যন্ত আমরা কাউকে দেখিনি। আমরা অনেক বড় বড় নেতাকে দেখেছি বিভিন্ন সময়, সেটা আমির হোসেন আমু বলেন, তোফায়েল সাহেব বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন, মির্জা আব্বাস বলেন, মানে এরা সরকারি যে এজেন্সিগুলো রয়েছে, ডিজিএফআই বলেন, র্যাব বলেন, ডিবি অফিস বলেন, মানে এই সকল অফিসের হুমকি ধামকি উপেক্ষা করার মতো অবস্থা তাদের কখনোই ছিল না। এরশাদ জামানাতেও ছিল না। আমির হোসেন আমু সাহেবকে ধরে নিয়ে গেছে, তাকে বসিয়ে রাখা হয়েছে, তোফায়েল সাহেবকে ধমক দেওয়া হয়েছে, জলিল সাহেবকে বেঁধে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, ডিজিএফআই নিয়ে গেছে। কি করতে পেরেছে আওয়ামী লীগ? কিছু করতে পারেনি, বরং ওই অবস্থায় বসে তিনি বলেছেন, ওরে বাবা গো, ওরে মা গো, আর জীবনে কখনো রাজনীতি করব না, আমাকে প্রাণে বাঁচার সুযোগ দেওয়া হোক। আব্দুল জলিল সাহেবের সেই বক্তব্য আমরা দেখিনি। কিংবা শেখ সেলিম সাহেব, কিংবা ধরুন ওবায়দুল কাদের সাহেব, তারা কি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেনি? অত্যন্ত জঘন্য নেতিবাচক কথা বলেছেন। কিংবা আমরা কি সেই ডিজিএফের তত্ত্বাবধানে লুৎফুজ্জামান বাবরের বিবৃতি আমরা শুনিনি? তার কথা কি আমরা শুনিনি? তো সেই দিক থেকে যদি অতীতের যে নেতাগুলো ধরেন, যাদের নাম আমরা বললাম, এরা জনারণ্য এক একজনের রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু তারা কিন্তু কেউ একবারও বলতে সাহস পাননি ডিজিএফআই এর দিকে আঙ্গুল তুলে যে তোমাদের সেই আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে, ডিজিএফআই ডিসব্যান্ড করে দেওয়া হবে। এই সমস্ত কথা এই বাংলায় এই প্রথম সার্জিসরা বলছেন, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলছেন, এবং এটা সহজ কথা নয়। আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো দালালির কথা। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, ডক্টর মোহাম্মদ শিখিয়ে দিয়েছে, আর তারাই কথাগুলো বলেছে। আসলে দালালি করার বা কারো লেজুর বৃত্তি করার একটা লিমিট আছে। শিখিয়ে দেওয়া কথা যে আমাকে গালাগালি করো, এটা শেখ হাসিনা করেছেন, সেটারও একটা লিমিট আছে। শেখ হাসিনার অনেক ভাড়াটিয়া পান্ডা ছিল, যারা প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনার পয়সা খেয়ে তাকে গালাগালি করেছে, কিন্তু দেয়ার ইজ এ লিমিট। কিন্তু এরা যেটা করছে এটার কোনো লিমিট নেই, লিমিটলেস। তাদের এই বক্তব্যের সঙ্গে যদি আপনি বিপ্লবীদের বক্তব্য চিন্তা করেন, সেটা পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর কথা চিন্তা করেন, চে গুয়েভারের কথা চিন্তা করেন, ফিদেল ক্যাস্ট্রোর কথা চিন্তা করেন, কিংবা ইয়াসির আরাফাতের কথা চিন্তা করেন, আমার কাছে ওইরকমই মনে হয়। কিংবা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আসম আব্দুর রব, সিরাজুল ইসলাম খান, সিরাজুল আলম খান, তারপরে শাহজাহান সিরাজেরা জাসদ করেছিলেন সেই জমানাতে, তো তারা যে সাহস শক্তি দেখিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে ঠিক এরকম সাহস তারা দেখাচ্ছেন। এখন এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার পেছনে কে আছে, কারা আছে? শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যদি কাউকে বলে, তারা কি কথা বলতে পারবে? আমেরিকা যদি আপনাকে বলেন তো, যে আমেরিকার রাষ্ট্রদূত আপনাকে বলল যে আপনি ডিজিএফ এখানে গালি দেন, ক্যান্টনমেন্ট ভেঙে ফেলার কথা বলেন, আপনি পারবেন? আমার তো মনে হচ্ছে না। যেখানে আমাদের এই বাংলাদেশে পিটার ডিহাসকে আমরা দৌড়াতে দেখেছি, আমরা ড্যান ডব্লিউ মজিনাকে দেখেছি ইনঅ্যাক্টিভ, কোনো একটু শব্দ করার ক্ষমতা তার ছিল না। আমরা লাঞ্ছিত অপমানিত হতে দেখেছি মার্শাল বার্নিকাট বুম, যে একজন ভদ্রমহিলা ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত, তার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কী করতে পেরেছে আমেরিকা? শেখ হাসিনার লোকজনের একটা পশম স্পর্শ করতে পারেনি। উল্টো যে শেখ হাসিনা তাকে অপমান করেছে, তার সেনাপ্রধানকে নিয়ে রীতিমতো গার্ড অফ অনার দেওয়া হয়েছে, জেনারেল আজিজকে। এবং যে বেনজিরকে, সেই বেনজির আমেরিকাতে গিয়েছেন, তাকে রীতিমতো গার্ড অফ অনার দেওয়া হয়েছে। একদিকে আমেরিকা তাকে ব্যান্ড করেছে, অন্যদিকে আমেরিকা তার সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, কিছুই হয়নি। তো কাজেই আমেরিকা বললেই যে সবাই লাভ দেবে, আমেরিকা বললেই যে সবাই ক্যান্টনমেন্ট ভেঙে ফেলতে চাইবে, বললেই যে কেউ ডিজিএফআই অফিস ভাঙতে চাইবে, আই ডু নট থিঙ্ক সো। তারা যে কথাগুলো বলছে এর মধ্যে আগুন আছে, এর মধ্যে বিপ্লব আছে, এর মধ্যে বিদ্রোহ আছে। এবং সর্বশেষ তারা যে